গণেশ পাগল এই ধরায় মুখে জয় হরি বল গৌর হরি বলে প্রেমের সিন্ধু তীরে দাঁড়ায়। আমি বলি সভা পরে একটা গান গাই আসরে, এবার বলবো গানের সুরে সুরে, শুনবেন যত ভক্ত সুধী চয়। ও বাবা, নারী নিয়ে ব্রহ্মচারী হও, তাহলেই সব গন্ডগোল মিটে যাবে। ঘরে খাবার থাকলেই খাওয়া যায় না রে বাবা, একটু হিসাব করিয়ে খাও। সাধু হতে হলে, সাধু যদি হতে চাও, এক একজন ব্রহ্মচারী হও। ওই বিন্দুকে ধারণ করো। মাসে একদিন, দেখো না লীলামৃতে হিসাব আছে, মাসে একদিন, বৎসরে 12 দিন। যদি পারো তার থেকে একটু কমাতে চেষ্টা করো, মায়ের কাছে হয়েও না ঋণ। বাবা, লীলামৃতে গারস্থ আশ্রমে নীতি শিক্ষা, ওখানে পরিষ্কার সিদ্ধান্ত আছে। কি আছে? পাপ নয় দূরে কোথা, পাপ নিজ ঘরে, নিজ নারী নিয়ে জীব নিত্য পাপ করে। বুঝেছো বাবা? আমার গুরুচাঁদ ঠাকুরের কাছে একজন যাই কয়, বাবা ভালো হবো কিসে? কয়, হারামজাদা তুই ভালো হ, তাহলেই ভালো হবি। আবার কিছুদিন পরে যাইয়ে বলতেছে, কয় বাবা ভালো হবো কিসে? কয় তুই নিজে ভালো হ, তারপরে ভালো হবি। যখন বার্ধক্য মানে বুড়ো হয়ে গেছে, আর কাজ করতে পারতেছে না, কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে, তখন লাঠি ভর দিয়ে মাজা কুজো করে যাই কয়, বাবা এখন ভালো হয়ে গেছি। কয়, কর্তা এখন তার মারাতে পারো না, এমনি ভালো হবা। ও রে কায়দা রে, যৌবন জোয়ার একবার আসে রে, চলে গেলে আর আসবে না। বাবা, মতু হও আর কৃষ্ণ ভক্ত হও, বৈষ্ণব হও, দুঃখ নাই। ধর্মকে ধারণ করো। আমার সত্য কথা মনে পড়ে যায়, বিচরণ পাগল একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, তো এক বাড়িতে একটা ছেলের কালা জ্বর হয় না, ওই যে বহুদিনের পুরাতন জ্বর, ছেলেটা প্রায় মরিয়ে যায়। তা বিচরণ পাগলটা দৌড়িয়ে নিয়ে গেছে তার বাড়িতে। কয়, বাবা আমার সলটা মরিয়ে যাচ্ছে, তুমি একটু বাঁচাও বাবা। কয়, এই তোরা আমার ওঝা বানাবি নাকি? কয়, না, তুমি বাবা গুরুচন্দ্রের ভক্ত, বাবা তোমাকে আশীর্বাদ করেছে, তুমি শুয়ে দিলেই আমার সলটা ভালো হয়ে যাবে, একটু বাঁচাও বাবা। তা বিচরণ পাগলটা দৌড়িয়ে তার ঘরে নিয়ে গেছে। ভাই, কোথায় তোর ছেলে শুয়ে রইছে? যাইয়ে দেখি ওই ছেলেরে ধরিয়ে যাইয়ে পুকুরের ঘাটে চলে যায়। আমারে বিচরণ দেখো কি খেলা শিক্ষা দেয়। বিচরণ করিছে কি, ওই সোয়ালটারে ধরিয়ে মশাই পুকুরের জলের মধ্যে চুবচ্ছে। এমনি আজকে 4-5 মাস জ্বরে মরিয়ে যায়। তারপরে বিচরণ উল্টো খেলা দেখায়, যাইয়ে সোয়ালটারে ধরিয়ে মশাই জলের মধ্যে চুবচ্ছে আর কি। চুবইয়ে টাঙিয়ে তোলে, কয় এই গেছে, জ্বর গেছে। আবার এক চুবনি দেয়, কয় জ্বর গেছে। চুবনি খাইয়ে কয় গেছে। কয় সত্যি বলতেছিস তো? কয় হ্যাঁ পাগল গেছে। মার কাছে ছুরিয়ে মারছে, ওই জায়গার থেকে পাগল ছুরিয়ে মারছে, মনে হয় যেন শোলার মতন গিয়ে মায়ের কোলে পড়লো। হ্যাঁ মা, ওরে দেখতে তেঁতুল আছে ঘরে, পুরনো তেঁতুল থাকলে একটু লঙ্কা জাল গোলাইয়ে পান্তা বাদ দে। খাবার সাথে সাথে বিচরণের পরশে সেরে গেছে। ওই পাশের বাড়ি আবার ওই তেলীয় গোসাই আছে, একদল আছে না, ওই তেলীয় গোসাই তাজা মোটা। কয় সেই বিচরণ পাগলটা দেখাতে গেছে। কয় না, আমারে তোমরা সহে যাও না নাকি, আমার গোসাইটা হয় না নাকি? এবার পাশের বাড়ি কয়, আমারে গোসাই লাগে না, পাশের বাড়ি আর একটা ওইরকম জ্বর হয়েছে। তো কয় বিচরণ রে আনতে যাব কি, ওই গোসাইয়ের কাছে নিয়ে যাই। গোসাইয়ের কাছে নিয়ে গেছে, গোসাই দেখিছে বিচরণ পাগল জলে চুবইছে। ওটাই যাইয়ে ওই সেই সোয়ালটা ধরে জলে চুবইছে, 2-3 চুপনি খাইয়েছে, তৈরি পড়ছে। বিচরণ পাগল তো বাঁচায় তার সাধনায়। ও বাবা, সাধু যার মধ্যে প্রেমের মধু। সাধু হয় কারা? এই বিন্দুকে ধরে রেখেছে তারা। তাই আমার পাগলের কথা, কালিতে দুলিতে বিন্দুতে সই। বুঝেছেন?
হারাইয়ে গেলে আর ভাবা যাবে না। যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসবে না। কায়দা আছে রে বাবা, ওই 4-5টা বিয়ে করবার হরি কথা কৃষ্ণ কথা কওয়া কাজ হবে না। ধৈর্য রাখো, হারাইয়ে গেলি আর পাবা না। অকুল দরিয়ার মাঝি রে, ওরে মাঝি পার করো আমার ঝড় বাদলে ঘর বাড়ি হীন রে। একবার গণেশ পাগল প্রেমানন্দে হরি হরি বলো। ওরে চলার পথ মন হারিয়ে গেছে রে, এসে এই না নদীর ওরে কিনারে। এই মায়া নদীর কিনারে এসে সব হারাইয়ে গেলে হবে না বাবা। পাগলরা চাঁদের উপাধি পায়, ওই বিন্দুকে ধারণ করে পাগল গোসাই দ্বারা চন্দ্র উপাধি ধরে। তাই গোলক চাঁদ, হীরামন চাঁদ, বদন চাঁদ, গোপাল চাঁদ, গণেশ চাঁদ, ওই বিন্দুকে ধরো বাবা। হারাইয়ে গেলে আর তাকে পাবা না বাবা। সাধুর কাছে গেলে, সঠিক সাধুর কাছে গেলে তারা বাঁচতে পারে, এমন শিক্ষা দেবে তোমারে, সেই শিক্ষার গুণে বাঁচবার মন্ত্র পাওয়া যায়। বাবা ধ্বংস হবে না, এমন শিক্ষা আছে, তোমার জানতে হবে। যাও সাধুর কাছে। কোন পথ হতে আমি কোথায় যাব রে, ওরে এই চোখে যায় না কিছু কিছু দেখা। ওরে ঝড়ের রাতে কান্দি কান্দি পথে রে, ওরে সাথে কেউ নাই আমি একা। বাবা টিনারটা একটু ক্লিয়ার হচ্ছে না, আর একটু সামান্য সুর বাড়িয়ে দাও। জয় হরি বল। কোন পথ হতে আমি কোথায় যাব রে, ওরে এই চোখে চাই না কিছু সত্যি কিছু দেখা। ওরে ঝড়ের রাতে কান্দি
কান্দি পথে রে অগণেশ ঝড়ের রাতে কান্দি পথে রে ওরে সাথে কেউ নাই আমি একা ওরে এই ছিল মোর কর্মে লেখা রে ওরে দয়াল ডাকি এখনো আমি তোমারে সত্যি কথা বাবা যেখানে ভক্তের আগমন ঘটে সেই জায়গাটাই তো মহাতীর্থ বটে আজকে আপনাদের এই আসরে কেষ্টখ্যাপা গণেশ পাগল সব জায়গায় বিরাজ করছে এই ভক্তদের মাঝে বিরাজ করছে আজকে আমার পাগলের ধামে এখানে পাগলের কাছে যে যা চায় সে তাই পায় আমি কিছু সময় আগে দেখেছিলাম পাগলের ধামে যে যা চেয়েছে মানুষই করেছে আমার পাগল পূর্ণ করে দিয়েছে আজকে এই আসরে এটা নববৃন্দাবন এটা নব ওরাকান্দি এটা নবদ্বীপ আজকে আমরা এই পূর্ণ ধামে এসেছি এই ব্রজের ধুলি কেউ যদি নিতে পারে তুলি এই ব্রজের ধুলিতে আমার পাগল বিরাজ করছে একবার জয় হরি বল গৌর হরি বল এই ভক্তের চরণে কেউ যদি সভক্তি সচন্দনে এই আসরে ভক্তের কাছে চেয়ে নিতে পারে এমনকি মহাব্যাধিও যদি তার থাকে আজকে এখানে আমার কেষ্টখ্যাপা এখানে আছে আজকে আমি নিত্যানন্দ সরকার হয়ে বলছি আজকে আপনাদের এই আসরে যদি মহাব্যাধি ক্যান্সারও কারো থাকে একবার এই ভক্তের চরণ ধুলি নিলে এই ব্রজের ধুলি নিলে এই কবিগানের আসর থেকে মহাব্যাধি মুক্ত করে তারা গৃহে ফিরে যাবে আমার কেষ্টখ্যাপা গণেশ পাগলের কৃপায় জয় হরি বল ওরে কোন পথ হতে একে তো এই আধার রাতি রে ও আরে তাতে অন্ধ মোর দুই আখি আরে দয়া হরে ক্লান্ত দেহে হরে মনে রে হরে দয়াল আমি তোমারে ডাকি একবার গণেশ পাগল প্রেমানন্দে হরি হরি বলো জয় পাগল রে একে তো এই আধার রাতি রে হরে তাতে অন্ধ মোর দুই আখি হরে ক্লান্ত দেহে শ্রান্ত মনে রে হরে দয়াল আমি তোমারে ডাকি আমি ছিলাম বাকি হলেম বাকি রে জয় পাগল জয় পাগল জয় পাগল একবার জয় হরি বল গৌর হরি বলে
ডাকি পাগল আমি তোমার জয় হরি বল জয় হরি বল। পাগল ছাড়া আর কেউ নাই রে বাবা। ওরে সারা জনম ভক্তের কাছে যাও বাবা, ভক্তের চরণে কোটি কোটি দেবতা বিরাজ করছে। আমার পাগল এই আসনে বিরাজ করছে, এই ভক্তদের মধ্যে আমার গণেশ পাগল আছে। একবার জয় হরি বল গৌর হরি বলে একবার ভক্তের চরণ ধুলি। আমি কোন পথ হতে কেউ দিল না কানা করি রে, কেউ দিল যদি কুড়াইতাম এই সাধু গুরুর, এই সাধু গুরুর চরণ ধুলি রে। জয় পাগল জয় পাগল। তোমার পরশ পেতাম রে, ওরে এখনো বঞ্চিত সেই সম্ভারে। অনাদি কয়ে ওগো বন্ধু রে, ওরে আমি তোমার কি কব, ওরে তুমি নাকি দয়াল দয়াল মাঝি রে, ওরে আমার নিকটে বান্ধব। ওরে অনাদি কয়ে ওগো বন্ধু রে, ওরে দয়াল আমি তোমার কি কব, ওরে তুমি নাকি দয়াল মাঝি রে, ওরে আমার নিকটে বান্ধব। ওপারে কি এপারে রপুরে, ও বন্ধুরে ও তুমিরা আখিওছ শরণ ধারে, আরে মাঝি পার করো আমার। তাই সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বধর্ম সার,
সাধু দেহটাকে সিদ্ধ করেছে পরস্পর। সাধনায় যারা উন্নত শহরে ওরে যে জন চলে যায়, কৃষ্ণ ভক্ত হোক, হরিচাঁদ ঠাকুরের ভক্ত হোক, রাম ভক্ত হোক, শিব ভক্ত হোক, কালী ভক্ত হোক, গণেশ পাগলের ভক্ত হোক, তারা সাধু হয়ে যায়। তারা সর্বধর্ম সমন্বয়ে চলছে। তাই দ্বাদশ আজ্ঞার মধ্যে আছে কাহারও ধর্ম নিন্দা করিবে না। প্রতিনিয়ত বাবা মাকে পুজো করো। বাবা মা জ্যান্ত দেবতা। বাবা মা এই দেহটা দিয়েছে, এই দেহটার বিন্দু সত্তাকে ধারণ করো, যেটা ধর্ম, ধৃধাতু মন প্রত্যয় ধর্ম। আর সাধু সঙ্গ করো আর হরিনাম করো, তাহলেই তুমি সাধুকে চিনতে পারবে। পরিষ্কার করে জবাব দিলাম বাবা। এরবার গুরুচাঁদ ঠাকুরকে কেন জাতির জনক বলা হয়? আমাদের জন্য কি করেছে আমার গুরুচাঁদ ঠাকুর? বাবা, এটা মহাপুরাণে আপনারা পাবেন। দেবের দেব মহাদেব একদিন গোলকে গিয়েছিল। কেন গেল? আমার গোলকপতি চিন্তা করেছিল যে আমি ভক্ত হয়ে ভগবানের সাধনা করব। আর দেবের দেব মহাদেব তিনি ভেবেছিল আমিও ভক্ত হয়ে ভক্তের ভগবানের সাধনা করব। তাই হেঁটে হেঁটে আমার দেবের দেব মহাদেব গোলকে চলে যায়। আপনারা বসে বসে শ্রবণ করুন বাবা এ কাব্য সভায়। গোলকে যখন চলে গেল গো ও পাগল রে, পাগল মনুয়ারি ও পাগল রে, পাগলা ওরে গোলকে যখন চলে গেল আমি কথাটি বলে যাই। আপনারা বসে বসে শ্রবণ করবেন ভক্তগণ সবাই। গোলকে ভোলানাথ গিয়ে বলছে বাবা, আর অনাদিরাদি গোবিন্দ বলছে বাবা তুমি কেন এসেছো? গোলক বিহারী হরি বললেন। আর শিব ঠাকুর বলল বাবা আমার একটু ইচ্ছা যে আমি ভক্ত হয়ে ভগবানের সাধনা করব। বলছে বেশ, তোমার যা ইচ্ছা আমারও তো তাই ইচ্ছা। বলছে বাবা তুমি আমার আশা পূর্ণ করে দেবে? বলছে তুমি আমার আশা পূর্ণ করবে? বলছে হ্যাঁ বাবা, তুমি যদি আমার আশা পূর্ণ করো তাহলে আমি তোমার আশা পূর্ণ করে দেব। বলছে বেশ, তুমি কবে পূর্ণ করবে? বলছে ঠিক আছে বাবা, সময় হলে পূর্ণ করব। তাই দুর্গার কুলে এবং কোলে গণেশ রূপে জন্মগ্রহণ করলেন গোলক বিহারী হরি। দুর্গার ছেলে হয়ে ভোলানাথের ঘরে গণেশ রূপে জন্মগ্রহণ করলেন। তাই গণেশ পূজা বৎসরের প্রথম প্রতি ঘরে ঘরে হয়। বাবা তখনও বলেছিল শিব ঠাকুর বাবা আমার ইচ্ছা পূর্ণ হবে কবে? বলছে কলির শেষে লীলা হবে দুইবার, কলির শেষে ওই স্বর্ণকোণে যেতে হবে তোমার। কলির শেষে ওই স্বর্ণকোণে তুমি আমার কাছে যাবে, আমি যুগল রূপে থাকিব, তুমি আমাকে সেদিন পাবে। সংহার কটা তুমি সেদিন গুরুচাঁদ হয়ে যাবে। এই দলিত নির্যাতিত লাঞ্ছিত তাদের আপন করতে তোমাকে যেতে হবে। তাই 1846 সালে মনে রাখবেন 1846 খ্রিস্টাব্দে
আমার গুরুচাঁদ হয়ে এলো কৈলাস বিহারী দেবের দেব মহাদেব এবার এলো। শাস্ত্রে প্রমাণ রেখে আমি বললাম সভা পরে একবার হরি গুরু সান প্রেমানন্দে হরি বলো পবিত্র আসরে। তাই 1846 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন দেবের দেব মহাদেব গুরুচাঁদ রূপে। বাবা 1853 খ্রিস্টাব্দ যখন এলো, 46 থেকে 53 আমার গুরুচাঁদ ঠাকুরের 7 বছর বয়স তখন হয়েছিল। গুরুচাঁদ ঠাকুর চিন্তা করলেন এই দলিত, নির্যাতিত, লাঞ্ছিত, দুঃখিত, সেখানে কিন্তু কোনো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নমশূদ্র তিনি কিন্তু ভাগ করে কোনো কথা বলেননি। তিনি বললেন কি সর্বধর্ম সমন্বয়ে, ভগবানের কাছে সবাই সমান। তিনি বললেন কি যে দলিত, নির্যাতিত, লাঞ্ছিত, দুঃখিত যারা, তাদের মধ্যে আগে দরকার কি বিদ্যা। তাই আমার গুরুচাঁদ ঠাকুর পদ্মবিলা দশরথের বাড়িতে তার পাঠশালায় শিক্ষা অর্জন করবার জন্য গিয়েছিল। তারপরে সেখান থেকে গোলক কীর্তনিয়ার ঘরে গেল। তারপরে আমার গুরুচাঁদ ঠাকুর চিন্তা করলেন এই জাতিকে উদ্ধার করতে হলে আমার একটু উচ্চ শিক্ষার দরকার। তাই বাবাকে ডাক দিয়ে বলেছিল, বাবা এই ওরাকান্দি চতুর্পার্শ্বে যত হায়ার কাস্ট, উচ্চ বর্ণের যে স্কুল কলেজগুলো আছে সেখানে গিয়ে দেখো আমাকে একটু ভর্তি করা যায় কিনা। মনে রাখবেন কথাগুলো। সেই দিন হরিচাঁদ ঠাকুর গিয়ে ফিরে এসেছিল, কোনো উচ্চ বর্ণের স্কুলে আমার গুরুচাঁদ ঠাকুরকে শিক্ষার ব্যবস্থা করলো না। এই সাল কলা বাধা বামনের দল এখনো পর্যন্ত করে যাচ্ছে সেই কৌশল। বাবা আজকে আমি করি বর্ণনা, শ্রবণ করুন সুধীজনা। সেই দিন গুরুচাঁদ ঠাকুরকে একটু জায়গা দিল না। উচ্চ বর্ণের ছেলে, কায়স্থের ছেলে, গিরিশ নাম করে একটা ছেলে এসে বাবার কাছে বলেছিল, বাবা আমি কলকাতায় কাজ করে কিছু পয়সা উপার্জন করেছি, মনে আছে ভাবো, আমি সেই পয়সা দিয়ে আজকে আমাদের জন্য একটা স্কুল গড়ে দেব। এই উচ্চ বর্ণের পণ্ডিত, সায়া সাজা পণ্ডিত যারা, তারা বলেছিল, গিরিশ তুই কায়স্থের ছেলে, তোর কুলটা উঁচু, ওরা হচ্ছে নিচু। এই নিচু কুলের জন্য তুই যদি স্কুল গড়ে দিস, ওদের মধ্যে যদি শিক্ষার আলো পৌঁছে যায়, তাহলে তোদের বাড়ির মোট বইবে কে, তোদের বউদের কাপড় কেচে দেবে কে? ওরে ওদের শিক্ষার ব্যবস্থা করিস না, ওদের শিক্ষার ব্যবস্থা করিস না। তাই গিরিশকে দেওয়া হলো না স্কুল গড়তে। সেই পয়সা দিয়ে দাতব্য চিকিৎসালয় করলেন। বাবা আজকে কত বড় ব্যথা। তাই গুরুচাঁদ ঠাকুর এই ব্রাহ্মণদের গ্রন্থ দেখবেন, বামনদের গ্রন্থ, ব্রাহ্মণ না, ব্রাহ্মণ আলাদা জিনিস। সম দম তপ শৌচ কান্তি রাজ্য মেবচ জ্ঞান বিজ্ঞান মস্তিকং ব্রহ্ম কার্য সদাভজ। এই 9টা গুণ যাদের মধ্যে পরিপূর্ণ নয় তারাই তো খাঁটি ব্রাহ্মণ, তাছাড়া নয়। আর ওই বাইরের যে সুতো দিয়ে ক্রস বেল্ট, বাবা ও থাকলেও হয় না থাকলেও হয়, ওর কোনো দরকার হয় না। ওগুলো তো বাজার থেকেই কেনা যায়। খাঁটি ব্রাহ্মণ ব্রহ্মকে জানায় ওতে ব্রাহ্মণ। আজকে কি করলেন? আমার গুরুচাঁদ ঠাকুরকে ভর্তি করতে দেওয়া হলো না। তাই বামুনদের গ্রন্থ মনুসংহিতা, সেই গ্রন্থ এখনই আমার মোবাইলে পাবেন, কিংবা আপনারা গ্রন্থ দেখবেন। সেই গ্রন্থ পরিষ্কার সেখানে লেখা আছে, এই শূদ্রকুলে, এই দলিত, নির্যাতিত, লাঞ্ছিত, দুঃখিত এই শূদ্রকুলে যদি একটা সুসন্তান জন্মগ্রহণ করে, তাকে গোপনে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে জলের মধ্যে চুবিয়ে মারা হবে।
গীতায় লেখা আছে, এই যে শূদ্র যদি বেদ উচ্চারণ করে তাহলে তাদের জিহ্বাটা টেনে ছিঁড়ে দেওয়া হবে। এই শূদ্রদের বেদ উচ্চারণ করলে জিহ্বাটা ছিঁড়ে দেবে। আর শূদ্ররা যদি বেদ শ্রবণ করে তাহলে কানে গরম তেল ঢেলে দেওয়া হবে। এই যে আপনারা বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, এই উচ্চ বর্ণের এমনই ব্যবস্থা ছিল। আজকে আমার হরিগুরু চাঁদ যদি এই সমাজকে জাগৃত না করত, এখনো আমাদের পেশিত করত, আমার মাথায় কাঁঠাল ভেঙে খেত, আমাদের এই কবি গান শোনার শক্তি আসতো না, আমাদের মন্দিরে পুজো করার অধিকার আমাদের হতো না। আমাদের ঘরে ঘরে এমএ পাস, বিএ পাস, হাজার হাজার শিক্ষা ব্যবস্থা, আজকে ঘরে হাজার হাজার চাকরি করছো। আজকে আমার গুরুচাঁদ ঠাকুর যদি এই শিক্ষা আন্দোলন না করত তাহলে তোমাদের এই চাকরি করা লাগতো না। আজকে গুরুচাঁদ ঠাকুর এই সমাজকে উন্নত করেছে বলে হাজার হাজার চাকরি করছো, হাজার হাজার স্কুল কলেজে যাচ্ছ। আমার গুরুচাঁদ ঠাকুর বলেছে, প্রয়োজন হলে করো ভিক্ষা, ছেলে মেয়েকে দাও শিক্ষা। ও বাবা, একবেলা না খেয়ে থাকো তবু ছেলে মেয়েকে স্কুল কলেজে পাঠাও। একদিন তোমার এমন ছিল এই পোশাক গায়ে দেওয়ার অধিকার ছিল না, মণিসংহিতায় পরিষ্কার লেখা আছে। এই জুতো পায়ে দেওয়ার অধিকার ছিল না, ছাতা মাথায় দেওয়ার অধিকার ছিল না। আজকে গুরুচাঁদ ঠাকুর এসেছে, তাই তোমার এই সমাজের কুলে আজকে তোমরা স্কুল পাঠশালায় পড়ছো, হাজার হাজার শিক্ষা গ্রহণ করছো। এটা কিন্তু কৃষ্ণ চাঁদও করেনি, আমার রামও করেনি, আমার চৈতন্যদেব একটু চেষ্টা করেছিল, পারলেন না। এই যে আজকে তোমরা কৃষ্ণ ভক্ত হও, আর গৌর ভক্ত হও, রাম ভক্ত হও, শ্যাম ভক্ত হও, আমার গুরু চাঁদের 1911 খ্রিস্টাব্দের কথাটা মনে রাখবে। 1911 খ্রিস্টাব্দে তোমাদের চন্ডাল বলে গালি দিত। এই ব্রিটিশ সরকার মিট সাহেবের সহযোগিতায় ব্রিটিশ সরকারের সঙ্গে লড়াই করেছিলেন ফরিদপুর ডিস্ট্রিক্টে আমার গুরুচাঁদ ঠাকুর। 1911 খ্রিস্টাব্দে তোমাদের চন্ডাল বলে ডাকতো, সেই চন্ডালটা মুছে দিয়ে নমশূদ্র টাইটেলটা লিখে দিল ব্রিটিশ সরকার। এটা কৃষ্ণচাঁদ করেনি, তোমার গৌরচাঁদ করেনি, তোমার রামচন্দ্র করেনি। আজকে তোমরা কৃষ্ণ ভক্ত হও, তাতে আমার দুঃখ নাই, তোমরা তুলসীর মালা গলায় দাও, তাতে দুঃখ নাই, কিন্তু আমার গুরুচাঁদ ঠাকুরের আদর্শটাকে তোমরা চিন্তা করো। এই যে ঘরে যে তোমরা মন্দিরে পুজো দিচ্ছ, এই যোগ্যতাটা তোমাদের ছিল না, এটা একমাত্র আমার গুরুচাঁদ ঠাকুর আমাদের মধ্যে এসেছিল বলে আজকে ঘরে ঘরে পুজো দিচ্ছ, ঘরে ঘরে শাস্ত্র পড়ার অধিকার পেয়েছো, ঘরে ঘরে হরিনাম করার অধিকার পেয়েছো, ঘরে ঘরে স্কুল পাঠশালায় পড়ার অধিকার পেয়েছো। আজকে জয় হরি বল, গৌর হরি বলে নাচার ক্ষমতা পেয়েছো। আজকে আমার গুরুচাঁদ ঠাকুর তোমাদের মধ্যে এসেছিল বলে। তাই এবার তোমরা ভাবো যে আষাঢ় মালা গলায় দিয়ে নিশান ডঙ্কা নিয়ে নাচবে না মৃদঙ্গ বাজিয়ে হরে কৃষ্ণ করবে, এটা তোমরা ভেবে দেখো। নিজের বাবাকে বাবা বলবে না মেশোকে বাবা বলবে? পরিষ্কার সিদ্ধান্ত। তাই আমার গুরুচাঁদ জাতির জনক, বললাম সভা পরে। বাবা, অনেকে বলে কি হরিচাঁদ ঠাকুর মরা মানুষ বাঁচাছে। আরে না রে বাবা, মরা মানুষ বাঁচাইছে তার ভক্তরা। আরে কায়দা রে, গোলক তারক মহানন্দ, এক একটা করে যদি বলতে যাই অনেক কথা। বাবা, এরা বাঁচাইছে মরা মানুষ, পাগলরা। কিন্তু আমার হরিগুরুচাঁদ বাঁচিয়েছে কে? একটা জাতিকে বাঁচিয়েছে, যাদের রাস্তায় চলার অধিকার ছিল না রে বাবা। বলতে গেলে অনেক কথা, যেটুকু সিদ্ধান্ত দিলাম আপনারা এইবার হরিগুরুচাঁদ বলে নিশান ডঙ্কা হাতে তুলে ঘরে ঘরে বাবা মাকে পুজো করো, বাবা মাকে পুজো দাও। জ্ঞান্ত দেবতা দেবী প্রত্যেকটা ঘরে ওই বাবা মাকে পুজো করে, ওই বিন্দুকে ধারণ করে, ঘরে ঘরে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে একবার জয় হরি বল, গৌর হরি বলে তোমরা দলে দলে
হলো না বসত করে নবরত্নের ঘরে, সুখ হলো না ও ঘরে কাল কামিনী, ও ঘরে কাল কামিনী তিনি রজনী, চিন্তা নলে দগ্ধ করে নবরত্নের ঘরে, সুখ হলো না সুখ বাবা। আমার এই কথাগুলো পালন করলে সুখ বাবা। বাবা অসুখী কেউ হবে না রে বাবা। যে কথাগুলো আমি এত সময় আসরে বলে গেলাম, এই কথাগুলো পালন করলে শান্তিধাম তৈরি হবে, নব ওরাকান্দি তৈরি হবে প্রত্যেক ঘরে ঘরে। তিন গুরু যোগ হয়ে অষ্টদশ রস মিশাইয়ে সাদের ঘর গড়াইয়ে দিয়েছে ঠিক করে, ও তার দুই খুঁটির পর ফাইরে মেশারা, ও তার দুই খুঁটির পর ফাইরে মেশারা, তিন গুণেতে বন্ধন করে নবরত্নের ঘরে, সুখ হলো না বসত নবরত্নের ঘরে। শ্রী গুরুর অপার কীর্তি, মটকার পর দুইটি বাতি জ্বলতেছে দিবারাতি জগৎ আলো করে, শ্রী গুরুর অপার কীর্তি, মটকার পর দুইটি বাতি জ্বলতেছে দিবারাতি জগৎ আলো করে, ও তার দুই খুঁটির পর ফাইরে মেশারা, ও পাগলা রে ও পাগলা রে, ও তার দুই খুঁটির পর ফাইরে মেশারা, তিন গুণেতে বন্ধন করে নবরত্নের ঘরে, সুখ হলো না বসত করে নবরত্নের ঘরে। বাম দক্ষিণে রবি সোম, ক্ষিতি অবতেজ মরুদ্বন, পঞ্চতত্ত্বে পুরে দম রেখেছে মন্দিরে, বাম দক্ষিণে রবি সোম, ক্ষিতি অবতেজ মরুদ্বন, পঞ্চতত্ত্বে পুরে দম রেখেছে মন্দিরে, ও তারা গমনিবা, ও পাগলা রে জয় হরি বল জয়, পাগলা রে ও তারা গমনি গম সামনে পড়ে, আ ব্রহ্মভেদ করতে পারে নবরত্নের ঘরে, গুরু বিচার করে অমূল্য রতন পরে রেখেছে সাধের ঘরে সাততলার উপরে, শ্রী গুরু বিচার করে অমূল্য রতন পুরে রেখেছে সাধের ঘরে সাততলার উপরে, ওরে এমন অমূল্য ধন থাকতে ঘরে, এমন অমূল্য ধন, ও পাগলা রে ও পাগলা রে
বলে মহানন্দ ছেড়ে দে চিত্ত সন্ধ অশ্বিনী অজ্ঞানন্ধ বলবো কি আর তোরে ওরে আমার হরিচাঁদ সেই ঘরের মালিক আমার হরিচাঁদ সেই ঘরের মালিক দেখলি না রূপ নিহার করে সেই ঘরে কথায় আমি আসরে বলে যাই এত সময় যা প্রশ্ন করেছে জবাব দিলাম তাই গুরুচাঁদ ঠাকুর শিক্ষান্দোলন কিছুটা সংক্ষেপে আলোচনা করে পরিষ্কার সিদ্ধান্ত দিলাম আমি সভ্য সবার ভিতরে দেখি এর পরে মনোহর এসে বাবা কোন সে কথা বলে যায় আপনারা বসে বসে শ্রবণ করবেন বাবা এ কাব্য সভায় তবে প্রথম